আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় HTML এর ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদের জানা উচিত ফরম্যাটিং ট্যাগ বলতে কি বুঝি, তাই না? তো আমরা সংজ্ঞাটি লক্ষ্য করে যে সংজ্ঞাটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, ওয়েব পেজের তথ্য সুন্দর ও বৈশিষ্ট্যমণ্ডিত করে সাজিয়ে উপস্থাপনার জন্য যে সকল ট্যাগ ব্যবহার করা হয় বা ওয়েব পেজকে ফরম্যাট করে সাজানোর জন্য বিভিন্ন ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে, সেগুলিকে সাধারণত এই ফরম্যাটিং ট্যাগ বলে আখ্যায়িত করা হয়ে থাকে। ফরম্যাটিং ট্যাগের বিভিন্ন উদাহরণ লক্ষ্য করি। পি ট্যাগ আমরা জানি প্যারাগ্রাফ তৈরির জন্য ব্যবহার করা হয়, বি ট্যাগ বোল্ড করার জন্য, স্ট্রং ট্যাগ, আই ট্যাগ, ইএম ট্যাগ, ডেল ট্যাগ, স্ট্রাইক, এস ইউ বিগ স্মল, এসইউপি, এসইউবি, কিউ, প্রি, আইএনএস, তারপর হচ্ছে কি স্প্যান ট্যাগ, মার্ক ট্যাগ, ব্লিঙ্ক ট্যাগ, বিয়ার ট্যাগ, এইসার ট্যাগ। তো এইগুলি ছাড়াও আরো ফরম্যাটিং ট্যাগ রয়েছে, আমি এখানে অনেকগুলি উপস্থাপন করেছি। তো এখন আমরা ধারাবাহিকভাবে বিশেষ করে এই সমস্ত ট্যাগের গঠন সম্পর্কে জানার চেষ্টা করব, কিভাবে আমরা ওয়েব পেজের মধ্যে এই পি ট্যাগ বি ট্যাগ কিভাবে লিখব সেগুলি দেখার চেষ্টা করব। তো চলো বিস্তারিত লক্ষ্য করি। প্রথমে আসি, বোল্ড করার জন্য বি ট্যাগ ব্যবহার করা হয়। কোনো কিছু বোল্ড করার জন্য এই যে লক্ষ্য করি, কোনো তথ্য ওয়েব পেজের কোনো লেখাকে গাঢ় বা বোল্ড করে দেখানোর জন্য বি ট্যাগের ব্যবহার করা হয়ে থাকে। বি ট্যাগের গঠনটা হচ্ছে, আমরা যে লেখাটাকে বোল্ড করতে চাই সেই লেখাটা মাঝখানে লিখব, আর ওপেনিং বি ট্যাগের ওপেনিং এবং বি ট্যাগের ক্লোজিং লিখব, মাঝখানে ওই তথ্য লিখব। যেমন লক্ষ্য করি, মনে করি আমি দিস ইজ বোল্ড টেক্সট এরকম একটি লেখা লিখব, আমি অন্য কিছু লিখতে পারি, দিস ইজ বোল্ড টেক্সট। এখন এই লেখাটাকে আমি বোল্ড করব, তাহলে এই লেখা শুরুতে লিখব বি এর ওপেনিং ট্যাগ এবং এই লেখা শেষে লিখব বি এর ক্লোজিং ট্যাগ। তাহলে এটা লেখার পরে আমরা যখন আউটপুট দেখব তখন এই দুই বি এর মাঝখানে যে লেখাটা লিখব সেটা বোল্ড হবে। এই যে আমি দেখি আউটপুটটা কি দেখব, দিস ইজ বোল্ড টেক্সট। এখানে কিন্তু আমরা এই লেখাটা কিন্তু বোল্ড নাই, কিন্তু এই লেখাটা কিন্তু গাঢ় এবং বোল্ড আকারে উপস্থাপন করেছি। কিসের জন্য? দুই দিকে বি ব্যবহার করেছি সেজন্য। তো এবার আসি স্ট্রং ট্যাগের ব্যবহার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েব পেজের লেখাকে গাঢ় বা বোল্ড করার জন্য কিছুক্ষণ আগে আমরা বি ট্যাগের ব্যবহার দেখেছি। স্ট্রং ট্যাগটা বি ট্যাগের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। স্ট্রং ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ বি ট্যাগ বোল্ড করার জন্য ব্যবহার করা হয় এবং স্ট্রং ট্যাগও বোল্ড করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এর গঠনটা লক্ষ্য করি, এই যে প্রথমে স্ট্রং এর ওপেনিং, স্ট্রং এর ক্লোজিং ট্যাগ এবং মাঝখানে কি লিখবে, স্ট্রং এর ওপেনিং ট্যাগ লিখে দিস ইজ স্ট্রং স্টাইল, অর্থাৎ এই যে লেখাটা লিখবো এই লেখাটা প্রথমে স্ট্রং শেষে স্ট্রং, এখানে স্ল্যাশ হবে কারণ এটি এন্ডিং। দুই দিকে স্ট্রং লেখার ফলে এই লেখাটা বোল্ড হবে, গাঢ় হবে। এই যে লক্ষ্য করি আউটপুট, দিস ইজ স্ট্রং স্টাইল, অর্থাৎ এই লেখাটা এখানে প্রদর্শিত হয়েছে আউটপুটে, কিন্তু লেখাটা এই লেখার তুলনায় গাঢ় হয়েছে, বোল্ড হয়েছে, কারণ স্ট্রং এর কারণে। তো এবার আমরা দেখব ইটালিক বা আই ট্যাগের ব্যবহার। তো ইটালিক বা আই ট্যাগ কি? ওয়েব পেজের কোনো লেখাকে বা টেক্সটকে বাঁকাভাবে উপস্থাপনের জন্য বা ইটালিক আকারে উপস্থাপনের জন্য এই আই ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। আই ট্যাগের গঠনটা হচ্ছে, প্রথমে আই এর ওপেনিং ট্যাগ শেষে আই এর ক্লোজিং ট্যাগ, এবং এখানে যেমন আমি এখানে আই এর ওপেনিং ট্যাগ আই এর ক্লোজিং ট্যাগ, মাঝখানে যা লিখবো সেই লেখাটা একটু বাঁকা বাঁকা হবে, ইটালিক হবে। লক্ষ্য করি এই যে এটার ফলাফল যদি আমরা লক্ষ্য করি, এই যে দিস ইজ ইটালিক টাইপ টেক্সট, মানে এই লেখাটাই এখানে হবে কিন্তু একটু বাঁকা বাঁকা হয়েছে, বাঁকা বাঁকা হয়েছে, কারণ আমরা দুই দিকে আই ব্যবহার করেছি সেজন্য ইটালিক হয়েছে। তো এবার আসি ইএম ট্যাগের, এমফাসাইজ ট্যাগের ব্যবহার। ওয়েব পেজের কোনো লেখাকে বিশেষভাবে বা অনেকটা ইটালিক আকারে উপস্থাপনের জন্য এই ইএম ট্যাগ বা এমফাসাইজ ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। লক্ষ্য করি এই ট্যাগের গঠন, ইএম ওপেনিং ইএম ক্লোজিং, মাঝখানে আমরা যা লিখবো দিস ইজ এমফাসাইজ টাইপ টেক্সট। এই লেখাটা আমার দুই দিকে ইএম ব্যবহার করেছি, ইএম এর ওপেনিং ট্যাগ ইএম এর ক্লোজিং ট্যাগ, তাহলে এই লেখার মাঝখানে আমি যেটা লিখেছি সেটা কিন্তু ইটালিক আকারে এই যে বাঁকা বাঁকা হবে। এই লেখাটা এখানে হচ্ছে
কিন্তু লেখাটা কি হয়েছে, একটু বাঁকা বাঁকা হয়েছে। অর্থাৎ ইএম ট্যাগ আর আই ট্যাগ এর ব্যবহার একই রকম। আই ট্যাগ ইটালিক করার জন্য ব্যবহার করে থাকি, ইএম ট্যাগও বিশেষভাবে উপস্থাপনের জন্য, একটু ইটালিক আকারে উপস্থাপনের জন্য এই ইএম ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। এবার আসি আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ ব্যবহার করে থাকি আমরা। লক্ষ্য করি ওয়েব পেজের কোনো লেখার নিচে আন্ডারলাইন করা আকারে উপস্থাপনের জন্য এই ইউ ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। ইউ ট্যাগের মাধ্যমে আন্ডারলাইন করা হয়। গঠনটি লক্ষ্য করি, এই যে গঠন হচ্ছে ইউ ট্যাগ ওপেন, ইউ ট্যাগ ক্লোজ, মাঝখানে যেটি লিখবো সেটির নিচে আন্ডারলাইন হবে। এই যে লক্ষ্য করি ব্যবহার, ইউ ট্যাগ ওপেন, ইউ ট্যাগ ক্লোজ, মাঝখানে আমরা লিখেছি দিস ইজ আন্ডারলাইন টেক্সট। এখানে আমি অন্য কিছু লিখতে পারতাম, কিন্তু আমরা লিখেছি দিস ইজ আন্ডারলাইন টেক্সট। তাহলে এই লেখাটার নিচে দাগ হবে আউটপুটে, কেননা দুই দিকে ইউ লিখেছি সেজন্য। লক্ষ্য করি এই যে আউটপুট দিস ইজ আন্ডারলাইন টেক্সট, এই লেখাটাই এখানে লিখেছি, কিন্তু নিচে কি হয়েছে, এই ইউ ট্যাগ ব্যবহার করার কারণে সম্পূর্ণ লেখা নিচে একটি আন্ডারলাইন হয়েছে। তাহলে আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ ব্যবহার করব। তো এবার আসি স্মল ট্যাগের ব্যবহার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েব পেজ এর কোনো লেখাকে ডিফল্ট সাইজের তুলনায় ছোট আকারে উপস্থাপনের জন্য, অর্থাৎ আমাদের নরমালি কম্পিউটারের যে ডিফল্ট সাইজ তার চেয়ে একটু ছোট করে উপস্থাপনের জন্য আমরা এই স্মল ট্যাগ ব্যবহার করে থাকি। স্মল ট্যাগের গঠন হচ্ছে স্মল আর দিস ইজ স্মল সাইজ টেক্সট। এই মাঝখানে যেটি লিখবো সেই লেখাটা আমি এখানে যেভাবে লিখেছি তার চেয়ে একটু ছোট হবে আউটপুটে। লক্ষ্য করি এই যে এখানে যেটি লিখেছি তার চেয়ে কিন্তু সামান্য ছোট হয়েছে। কিসের কারণে? দুই দিকে স্মল ট্যাগ ব্যবহার করেছি সেই জন্য। তো এবার আসি বিগ টেক্সট বা বিগ সাইজ বড় করে উপস্থাপনের জন্য আমরা এই বিগ ট্যাগ ব্যবহার করে থাকি। তো লক্ষ্য করি ওয়েব পেজের কোনো লেখাকে ডিফল্ট সাইজ এর তুলনায় বড় আকারে উপস্থাপনের জন্য এই বিগ ট্যাগের ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ কম্পিউটারের যে ডিফল্ট সাইজ তার চেয়ে আমি এক সাইজ বড় করে উপস্থাপন করব, তার জন্য বিগ ট্যাগ ব্যবহার করতে হবে। গঠনটি হচ্ছে বিগ ওপেনিং, বিগ ক্লোজিং, মাঝখানে আমরা কন্টেন্ট লিখব। ব্যবহার লক্ষ্য করি বিগ ওপেনিং, বিগ ক্লোজিং, মাঝখানে যেটি লিখব সেটি এই লেখার তুলনায় একটু বড় হবে। লক্ষ্য করি এই যে এখানে আউটপুট এই লেখার তুলনায় কিন্তু একটু বড় হয়েছে, এক সাইজ বড় হয়েছে। অর্থাৎ দুই দিকে বিগ ব্যবহার করলে আমরা যে সাইজের এখানে দিব কম্পিউটারের যে ডিফল্ট সাইজ তার চেয়ে এইখানে এক ফন্ট বড় আকারে উপস্থাপন করবে। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি ডেল ট্যাগ এর ব্যবহার এবং গঠন। ডেল ট্যাগ হচ্ছে অনেক সময় আমরা একটি পণ্যের মূল্য আগে ছিল 100 টাকা, এখন হয়েছে 90 টাকা। তো 100 টাকার মাঝখানে একটা কাটা দাগ দিয়ে আমরা পাশে 90 টাকা লিখি না? তাহলে যে মাঝখানে কাটা দাগ মানে কি, ডিলিট। এই ধরনের তথ্য আকারে উপস্থাপনের জন্য আমরা অনেক সময় ডেল ট্যাগ ব্যবহার করে থাকি। ডেল ট্যাগ কেন ব্যবহার করে থাকি লক্ষ্য করি ওয়েব পেজে কোনো লেখাকে ডিলিট আকারে উপস্থাপন, অর্থাৎ এটা বাদ চলে গেছে, মাঝখানে একটা কাটা দাগ থাকবে, এই ধরনের তথ্য উপস্থাপনের জন্য ডেল ট্যাগ বা ডিলিট ট্যাগের ব্যবহার করা হয়ে থাকে। গঠন হচ্ছে প্রথমে ডেল, শেষেও ডেল, এখানে একটি স্ল্যাশ দিব এবং মাঝখানে যেমন এখানে যদি আমরা লিখি দিস ইজ ডিলিটেড টেক্সট, এখানে যাই লিখি না কেন দুই দিকে যদি ডেল লিখি তাহলে মাঝখান দিয়ে কাটা দাগ হবে। আউটপুট দেখে এই যে আমরা এখানে কি লিখলাম ডেল ওপেন, ডেল ক্লোজ, মাঝখানে লিখেছি দিস ইজ ডিলিটেড টেক্সট। তাহলে এই লেখাটা এখানে আউটপুট যখন দেখাবে তখন কিন্তু এই ডেল ব্যবহার করার কারণে এটা কাটা দেখাবে, ডিলিট আকারে দেখাবে। পরেরটি লক্ষ্য করি স্ট্রাইক ট্যাগের ব্যবহার। স্ট্রাইক আর ডিলিট এর ব্যবহার প্রায় একই রকম। লক্ষ্য করি ওয়েব পেজের কোনো লেখাকে ডিলিট আকারে উপস্থাপনের জন্য আমরা স্ট্রাইক ট্যাগ ব্যবহার করতে পারি। স্ট্রাইক থ্রো বলা হয় এটি। মাঝখানে এরকম দাগ থাকবে, আমরা কিছুক্ষণ আগে যেমন দেখেছি। যেমন লক্ষ্য করি প্রথমে লিখবো স্ট্রাইক, শেষে স্ট্রাইক, মাঝখানে যা লিখবো তার উপর দিয়ে কাটা দাগ হবে। যেমন এটাকে আবার আরেকটা বিষয় আছে, স্ট্রাইক ট্যাগকে সংক্ষেপে আবার এস ট্যাগও বলা হয়। এসটাও কিন্তু স্ট্রাইক ট্যাগ। তাহলে ডেল ট্যাগ,
স্ট্রাইক ট্যাগ, এস ট্যাগ, এগুলির কাজ প্রায় একরকম। লক্ষ্য করি, স্ট্রাইক, স্ট্রাইক মাঝখানে যেটি লিখবো, এখানে লিখেছি কি দিস ইজ ডিলিটেড টেক্সট, তাহলে আউটপুট হবে এই যে আউটপুট হবে দিস ইজ ডিলিটেড টেক্সট। এই লেখাটা এখানে উঠেছে, কিন্তু স্ট্রাইক ব্যবহার করার কারণে মাঝখানে দাগ হয়েছে। তো মাঝখানে এরকম কাটা দাগ দেওয়ার জন্য আমরা তিন ধরনের ট্যাগ ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ডেল ট্যাগ, DEL, কিছুক্ষণ আগে বলেছি। আরেকটা হচ্ছে স্ট্রাইক ট্যাগ, আরেকটা হচ্ছে এস ট্যাগ। এই তিনটা ট্যাগের কাজ একই রকম, মনে রাখার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন, ব্লিঙ্কিং বা ব্লিঙ্ক ট্যাগের ব্যবহার ও গঠন। ব্লিঙ্ক আকারে ব্যবহার করতে বোঝায় ওয়েব পেজে কোনো লেখা একবার প্রদর্শন করবে আর একবার প্রদর্শন করবে না, ব্লিঙ্ক করতে থাকবে। এই ধরনের তথ্য উপস্থাপনের জন্য আমরা এই ব্লিঙ্ক ট্যাগের ব্যবহার করে থাকি। যেমন ব্লিঙ্কের ওপেনিং ট্যাগ, ব্লিঙ্কের ক্লোজিং ট্যাগ, মাঝখানে আমরা দিস ইজ ব্লিঙ্কিং টেক্সট, এখানে যা লিখবো সেই লেখাটা যখন আউটপুটে প্রদর্শন করবে তখন একবার দেখা যাবে, একবার দেখা যাবে না, একবার দেখা যাবে, একবার দেখা যাবে না, ব্লিঙ্কিং করবে, যার জন্য ব্লিঙ্ক ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। তো এবার আসি INS ট্যাগের ব্যবহার। তো INS ট্যাগকে ইনসার্ট ট্যাগ বলা হয়। ওয়েব পেজের কোনো লেখা যদি অন্য কোথাও থেকে আমরা সংযোগ করি বা ইনসার্ট করি, এটা বোঝানোর জন্য INS ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ INS এর মাধ্যমে বোঝানো হয় যে এই অংশটুকু আমি অন্য একটা অংশ থেকে সংগ্রহ করেছি, ইনসার্ট করেছি। যেমন লক্ষ্য করি, এর গঠন হচ্ছে INS মাঝখানে আমরা লিখব INS ওপেন, INS শেষ, দিস ইজ ইনসার্ট টেক্সট। এই লেখাটা যদি আমি লিখি তাহলে আউটপুটে আমরা এইভাবেই দেখব দিস ইজ অ্যান ইনসার্ট টেক্সট। কিন্তু আমাদের এই লেখাটার উপরে আমরা যদি এই লক্ষ্য করি বা ওয়েবসাইট যখন প্রদর্শন করব, তখন আমরা এই কোড দেখে বুঝতে পারবে একজন যে এই লেখাটা ইনসার্ট করে আনা হয়েছে অন্য একটা জায়গা থেকে। সেজন্য INS ট্যাগ ব্যবহার করা হয় অন্য কোনো ওয়েব পেজ বা অন্য কোনো অংশ থেকে ইনসার্ট করা হলে। এবার আসি প্রি ফরম্যাটেড বা প্রি ট্যাগের ব্যবহার ও গঠন। তো এটি হচ্ছে কোনো লেখাকে, ওয়েব পেজের কোনো লেখাকে প্রি ফরম্যাটেড আকারে উপস্থাপনের জন্য। প্রি ফরম্যাটেড কি রকম? ওয়েব পেজের কোনো লেখাকে পূর্বের ফরম্যাটে আকারে উপস্থাপন করবে এই প্রি ট্যাগ ব্যবহারের মাধ্যমে। এর গঠনই হচ্ছে প্রি ট্যাগ ওপেন, প্রি ট্যাগ ক্লোজ, মাঝখানে যা লিখবো সেই লেখাটি প্রি ফরম্যাটেড আকারে উপস্থাপন হবে। যেমন লক্ষ্য করি, এখানে আমি লিখেছি প্রথমে প্রি ট্যাগ, শেষেও প্রি ট্যাগ, PRE ওপেন, PRE ক্লোজ। এখন লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা জানি যে ওয়েবসাইটে আমরা সাধারণভাবে লিখলে ওয়েবসাইট প্রদর্শনের জন্য এর ডিফল্ট ফরম্যাট হচ্ছে, আমি যদি স্পেস দিই তাহলে অনেকগুলি স্পেস দিলেও একটা স্পেস থাকবে, বাকিগুলি সব বিশেষ করে অমিট হয়ে যাবে। তো সেজন্য আমি যেমন দিস ইজ, এখানে স্পেস আমি একাধিক দিয়েছি, প্রি ফরম্যাটেড, তারপরেও এখানে স্পেস আমি একাধিক দিয়েছি, দিস ইজ এর পরে এখানে দিস এর পরে একটা স্পেস, কিন্তু এখানে স্পেস বেশি, এখানে স্পেস বেশি। অর্থাৎ এইরকম আমি নিজের মতো করে একটা কোনো কিছু সাজাবো, এলোমেলো করে সাজাবো এবং ওইভাবেই থাকবে, লেখাটার কোনো ফরম্যাট চেঞ্জ হবে না। আমি এখানে যেভাবে লিখবো সেইভাবেই থাকবে, অর্থাৎ পূর্বের ফরম্যাট অনুযায়ী, মানে এখানে যেভাবে লিখেছি এইভাবেই ফলাফল প্রদর্শন করবে। এরকম যদি তথ্য আমি পেতে চাই তাহলে প্রথমে প্রি, শেষে প্রি। যেমন এর আউটপুটটা দেখি, এই যে আউটপুট কিন্তু এখানে আমি লিখেছিলাম দিস ইজ, এখানে স্পেস দিয়েছিলাম, স্পেস আছে, প্রি ফরম্যাটেড, এখানে স্পেস দিয়েছিলাম, স্পেস আছে। তার মানে কি, আমরা এখানে পূর্বের যে ফরম্যাট আমি এখানে যেভাবে লিখবো সেইভাবেই প্রদর্শন করবে। তার জন্য আমাদের প্রথমে প্রি, শেষেও প্রি ট্যাগের ব্যবহার করতে হবে। এটাকে বলা হয় প্রি ফরম্যাটেড ট্যাগ। তো এবার আসি মার্ক ট্যাগের ব্যবহার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েব পেজের কোনো লেখাকে হাইলাইট করার জন্য বা মার্ক করার জন্য আমরা এই মার্ক ট্যাগের ব্যবহার করে থাকি, হাইলাইট করার জন্য। যেমন আমরা অনেক সময় হাইলাইট পেন দিয়ে কোনো কিছু হাইলাইট করি না, রঙিন করে, ওই ধরনের হাইলাইট করার জন্য লক্ষ্য করি। এই ট্যাগের ব্যবহার হচ্ছে মার্কের ওপেনিং ট্যাগ, মার্ক ক্লোজিং ট্যাগ, এবং আমরা মাঝখানে যেটি লিখবো সেটা হাইলাইট হবে। লক্ষ্য করি, এই যে ফলাফলটা লক্ষ্য করি, এই যে দিস ইজ মার্কিং টেক্সট,
এই লেখার দুই পাশে আমি কি লিখেছি, মার্ক লিখেছি। ফলে কি হচ্ছে, এটি কিন্তু হাইলাইট আকারে দেখাচ্ছে। উপরে একটা সবুজ হলুদ রং ধারণ করেছে, যেটি হাইলাইট দেখাচ্ছে এই টেক্সটটাকে। কিসের জন্য? দুই দিকে মার্ক ব্যবহার করেছি সেজন্য বলা হচ্ছে এই মার্ক করার জন্য এই মার্ক ট্যাগের ব্যবহার করা হয়ে থাকে, বা হাইলাইট করার জন্য। এবার আসি বিআর ট্যাগ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিআর ট্যাগও একটি ফরম্যাটিং ট্যাগ। আমি আজকে ফরম্যাটিং ট্যাগ নিয়ে আলোচনা করছি। তোমরা অবশ্য বিআর ট্যাগের ব্যবহার সম্পর্কে জানো। ওয়েব পেজের কোনো লেখাকে বিশেষ করে পরবর্তী লাইন তৈরি করার জন্য, আলাদা লাইন তৈরি করার জন্য, লাইন ব্রেক করার জন্য বিআর ট্যাগের ব্যবহার করা হয়ে থাকে। তো বিআর ট্যাগের গঠনটা হচ্ছে, এই যে বিআর লিখবো, আমরা যেখানে লিখবো তারপরে লাইন ব্রেক করবে বা আলাদা লাইন হবে। তো এই বিআরটা হচ্ছে একটি এমডি ট্যাগ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ট্যাগ সাধারণত দুই ধরনের। ইতিপূর্বে আমি যে ট্যাগগুলি দেখিয়েছি তার কিন্তু ওপেনিং ক্লোজিং উভয় ট্যাগ ছিল, তাই ওই ট্যাগগুলিকে বলা হয় ধারক ট্যাগ, যার ওপেনিং এবং ক্লোজিং উভয় ট্যাগ রয়েছে। বাট বিআর হচ্ছে একটি মাত্র সিঙ্গেল ট্যাগ, এর কোনো ক্লোজিং ট্যাগ নাই, সেজন্য এটাকে এমডি ট্যাগ বা ফাঁকা ট্যাগ বলে। যেমন একটি ব্যবহার করি, আমি এখানে লিখলাম দিস ইজ এক্সাম্পল অফ লাইন ব্রেক। এইখানে আমি বিআর ব্যবহার করেছি, তাহলে বিআর এর পরে যেটুকু লিখেছি সেটুকু আলাদা লাইনে হবে। আউটপুটটা দেখি, এই যে লক্ষ্য করি, দিস ইজ এক্সাম্পল অফ, বিআর এর আগের অংশটুকু উপরে হবে এবং বিআর এর পরে যেটুকু লিখছি সেটুকু আলাদা লাইনে হবে। আমি যদি বিআরটা এখানে লিখতাম তাহলে এইটাও কিন্তু পরে লাইন হতো, অর্থাৎ যেখানে বিআর লিখবো তার পরের অংশটুকু আলাদা লাইন হবে। তো এবার আসি এইচআর ট্যাগের ব্যবহার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েব পেজে ভূমি সমান্তরাল লাইন টানার জন্য বা হরিজন্টাল রো টানার জন্য এই এইচআর ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। এইচআর ট্যাগটাও টিএমটি ট্যাগ, এটার সিঙ্গেল ট্যাগ, এটি একটি, এর কোনো ক্লোজিং ট্যাগ নাই। তো এইচআর ট্যাগের ব্যবহারে যে এইচআর লিখবো, যেখানে লিখবো তার নিচে একটি হরিজন্টাল রো তৈরি হবে। যেমন আমি যদি লিখি দিস ইজ এক্সাম্পল অফ এইচআর রো, তাই বলে আমি এইচআর লিখলাম, তাহলে এই লেখাটার নিচে আমি এখানে যাই লিখি না কেন, এই লেখাটার নিচে একটি রো তৈরি হবে, একটি হরিজন্টাল লাইন তৈরি হবে। লক্ষ্য করি, এই যে দিস ইজ এক্সাম্পল অফ এইচআর রো, এইটুকু এখানে হয়েছে, কিন্তু এখান থেকে শুরু করে এই যে শেষ পর্যন্ত এটা একটা কি রো তৈরি হয়েছে, লাইন তৈরি হয়েছে। তো এই ধরনের লাইন তৈরি করার জন্য এইচআর ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচআর ট্যাগের অ্যাট্রিবিউট অ্যালাইন আছে, বিভিন্ন সাইজ নির্ধারণের জন্য, কালার নির্ধারণের জন্য এইচআর ট্যাগের সাথে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। আমি পরবর্তীতে এইচআর ট্যাগের ব্যবহার সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। আজকে মূলত আমি সব ট্যাগগুলির ব্যবহার কিভাবে করতে হয় সেগুলি দেখাচ্ছি, বিশেষ করে ফরম্যাটিং ট্যাগ। তাহলে এইচআর ট্যাগ যেখানে ব্যবহার করব তার জন্য এই লেখার নিচে একটা লাইন হবে, যাকে বলা হয় হরিজন্টাল রো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। আমার পরবর্তীতে এই যে এডিটিং সফটওয়্যার ব্যবহার করে, ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে ওয়েব ডিজাইন কিভাবে করা যায় পরবর্তীতে আমি আলোচনা করার চেষ্টা করব। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তাই আশা করি পরবর্তী ক্লাসে এই ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ কিভাবে তৈরি করা যায় সেটি দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।